সকাল সকাল লাগেজ প্যাকিং করে আমরা ভৈরবকুণ্ড থেকে বেরিয়ে গিয়ে আইএলপিটা বানিয়ে নিয়েছিলাম। আইএলপি বানিয়ে আমরা শুরু করে দিয়েছিলাম আমাদের অরুণাচলের দিকে জার্নি। এর মনোমুগ্ধকর ওয়েদার আর সিনিক বিউটি দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম শেরগাঁও। তো এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব শেরগাঁও থেকে আমাদের দিরাং যাওয়ার সমস্ত রুট কেমন ছিল, কী কী করেছে, সব কিছু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। দাঁড়িয়েছে এখন শেরগাঁওতে, ঠিক আছে। শেরগাঁওতে একটু রেস্ট নিচ্ছে, একটা ছোটো চায়ের দোকান এখানে, যেখানে আমরা চা খেতে দাঁড়িয়েছি। বাকি এখানকার ভিউ নিয়ে আর কী বলবো, ঠিক আছে। ভিউ তো মারাত্মক, ভিউ নিয়ে পাহাড়ের ভিউ নিয়ে যত বলি ততই কম থাকে সবসময়। দেখো একবার জাস্ট বৃষ্টিটা পড়ছে হালকা ফুলকা, এটাই একটু চাপের ব্যাপার। বাট এরকম পড়লে ঠিক আছে, ফোটা ফোটা হুট করে এক জায়গায় প্রচুর জোরে বৃষ্টি চলে এসেছিলো। তো পুরোই পাহাড় এইখানটায়, ঠিক আছে। আর নিচে মেবি হয়তো ক্যাম্পিং করার জায়গা আছে। দেখি চাটা খেয়ে নিয়ে যদি নিচে যেতে পারি তাহলে তোমাদের দেখাও। নিচে নদীও একটা বয়ে যাচ্ছে ওখান থেকে, তো যদি পারমিশন দেয় মেবি এরাই প্রপার্টিটা ম্যানেজ করে, তো কথা বলবো একবার। যদি নিচে যেতে দেয় তাহলে ওখানে গিয়েও দেখাবো। চলো, এখনও দিরাং পৌঁছাতে অনেকটাই টাইম বাকি, এখনও 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মোটামুটি বাকি, 2 ঘন্টাই বাকি মেবি। আমরা শেরগাঁওতে আছি, মানে এখান থেকে 2 ঘন্টার রাস্তা আমি দেখেছিলাম। তো ঠিক আছে, আস্তে ধীরে যাই, কোনো ব্যাপার না। বাকি খালি বৃষ্টিটা না আসুক, তাহলেই সব কিছু ঠিকঠাক হবে। এই যে চা নিয়ে নিয়েছি, আর সামনে হচ্ছে এরকম পাহাড়ের ভিউ, ঠিক আছে। পাহাড়ের ভিউ দেখতে দেখতে এরকম চা এনজয় করতে ভাই ভাগ্য লাগে সত্যি। বহুত বড় কাপে করে একটা চা দিয়েছে, ঠিক আছে। তো চাটা শেষ করি, ঠিক আছে। ভালো, একদিকে গরম, মানে এত ঠান্ডার মধ্যে গরম চাটা বেশ ভালো লাগছে। একটু চাটা খেয়ে নিয়ে তারপর বেরোবো। এবার একদম চালাবো, একদম গিয়ে সেই বোমডিলায় গিয়ে দাঁড়াবো। বোমডিলা পাস আছে, বোমডিলা পাসে গিয়ে তারপর আবার স্টপ নেবো, যদি একান্তই দাঁড়াতে না হয় তো আমাদের। বলছিলাম যে নদীতে নামবো, ঠিক আছে। বাট এখানে নদীর কাছাকাছি পুরো নামা যাবে না, এখানটায় ঘেরা আছে যেহেতু এটা স্পট। বাট এখানে এটা ক্যাম্পিং জোন, দেখো এখানে নতুন কটেজ তৈরি হচ্ছে ওখানে। দেন এখানে এরকম কটেজ আছে, এখানে তোমরা টেন্ট পেয়ে যাবে। বাট জায়গাটা ভাই খুব সুন্দর, বললাম তো। শেরগাঁওটা মেন একটা স্টপ বলতে পারো, যে তোমরা যদি এসে এখানে মানে টাইম স্পেন্ড করতে চাও তাহলে ঠিক আছে এখানে। বাট এমনি কোনো স্পট নেই দেখার মতন। তো নিচে থেকে এই যে নদী বয়ে চলে গেছে, নদীর কাছে যেতে পারলে এখান থেকে যাওয়ার রাস্তা ছিল, বাট বন্ধ আছে এখন, লোকজন না যেতে পারে হয়তো। তো এই হচ্ছে পুরো এখানকার ভিউ। এরকম জায়গায় ভাই 1-2 দিন কাটাতে পারলে সত্যি ভাই মারাত্মক লাগতো। আর পেছনের ভিউ তো তোমরা দেখছো, ভিউ নিয়ে আর কি বলবো তোমাদের, বলো এত এত ভিউ করছি আমি। তো যদি সুযোগ হয় কোনোদিন এখনকার জায়গায় আমরা হোমস্টে নিয়ে থাকবো। এইখানে রাস্তাটা দেখো, এখানে পুরো পাহাড়গুলো কেমন হুঁচ হয়ে আছে, মানে পাহাড় কি ভেঙে তারপর রাস্তাটা তৈরি হয়েছিল। তো পাহাড়গুলো আলাদা রকমের শেপ একটা তৈরি হয়ে গেছে নিজে থেকে এবার। তো আমরা আবার পাহাড় থেকে নিচে নামছি, এই দেখো এইগুলো দেখো সব পাহাড় পড়েছে ওখান থেকে ভেঙে। তো আমরা আবার নিচের দিকে নামছি, আর একখানা পাহাড় টপকে 2-3খানা পাহাড় টপকানো হয়ে গেল টোটাল হিসাব মতো। ড্রাইভিং ফাস্টার ক্যান কজ ডিজাস্টার, দেখেছো। এই কোডগুলো নিয়ে একটা ভিডিও বানাতে হবে একবার, যেরকম কত রকমের কোড আছে যেগুলো ব্রো থেকে লেখা হয়। তোমরা আবার নিচে নামছি বলে আবার এই যে রোদ পেয়ে গেছি, ওপরে বৃষ্টি আছে নিচে রোদ আছে, মিক্স ওয়েদার। তারপর ওখানে গিয়ে স্নো পাবো, সব রকম ওয়েদারের মধ্যে থেকে আমরা যাচ্ছি এবারে। তো দেখি এবার কোথায় হবে। আর রূপা বলে যে জায়গাটা আছে ওটার 18 কিলোমিটার বাকি। তো তারপর তো ওখান থেকে এবার বোমডিলা ঢুকবো, বোমডিলা পাস আছে, বোমডিলা পাসে স্টপ দেবো একটা। দেন বোমডিলা থেকে ডাইরেক্ট একদম দিরাঙে ঢুকবো। যা এস্টিমেটেড টাইম এখন বাজে 1:40। তো আশা করছি 3:30-4টে বেজে যাবে পৌঁছাতে। তো দিরাঙে গিয়ে আর কিছু হবে বলে আমার মনে হচ্ছে না। এবার দেখা যাক, চেষ্টা করবো যদি কাজে পিঠে কিছু করা যায়। কারণ গিয়ে আগে আমাদের হোটেলটা খুঁজতে হবে অবভিয়াসলি। হোটেলটা চেক ইন করা নেই আমাদের, বা হোটেল আমাদের কোনো বুকিং করা নেই, ঠিক আছে। তো চলো, সেটা তো কোনোবারই করা থাকে না, বাট আমরা তাও পেয়ে যাই। এই দেখো এখানে কোনো মন্দির টাইপের হবে হয়তো এগুলো। তো চলো আবার নিচের দিকে নামি, তারপর আবার দেখি কোন একটা পাহাড়, সামনে আরও একখানা পাহাড় আছে, টপকাতে হলে হয়তো ওটাই টপকাতে হবে। এইগুলো সব পাহাড়, মানে ওয়েট পাহাড়, মানে গাছপালা পাহাড়। আর লাদাখে পুরো ড্রাই পাহাড় সব। হ্যাঁ, ওইগুলোই তো পড়ে রাস্তার মধ্যে।
যাই হোক, আমাদের গাড়িতে এখনও অবধি মানে কোনো কিছু ইস্যু মনে হয়নি, খালি একটু স্লো উঠছে গাড়ি, যে সেটাই, আর কিছুই না। তো আস্তে ধীরে করে গাড়িকেও মোটামুটি রেস্ট দিয়েই আমি ওপরে তোলার চেষ্টা করছি। এই টার্নিংগুলো থাকে, এই টার্নিংগুলো খালি ওই রিলসেই আসতো আগে। মেঘালয়ের টার্নিংগুলো এরকম ছিল না, ওগুলো সব ভ্যালির মধ্যে ছিল। আর এদিকে মোটামুটি এই হালকা হালকা যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্যই আশপাশের যে ঘাস বলো বা গাছপালা বলো, সেই গ্রিনটা যেন আরও বেশি করে ফুটে উঠেছে। খুব একটা বেশি হেভি বৃষ্টি নেই, একদম হালকা বৃষ্টি, যেটা একদম মানে পাহাড়টা এমনি খুব একটা বেশি গাছপালা নেই এদিকটায়, বাট যেগুলো আছে সেগুলোতে মানে সামনে তোমরা দেখতেই পাচ্ছ যে মারাত্মক একটা গ্রিনারি চোখে পড়ছে, ঠিক আছে? জাস্ট মানে অসাধারণ লাগছে। আমি যে কীভাবে এটা ডিসক্রাইব করবো ভিডিওতে, এইসব জিনিস কী বলো তো, তুমি যদি এসে চোখে না থাকো না, তো এই জিনিসগুলো ফিল করতে পারবে না। ভিডিওতে আমরাও দেখেছি, ঠিক আছে, আমরাও মানে এখানে যখন রাইড করতে আসার আগে অরুণাচলের অনেক রিলস দেখি, ঠিক আছে, তারপর ইউটিউবে সার্চ করি, তো ওইখানে যেরকম মানে ভিউ দেখেছিলাম, বাট এইখানে নিজের চোখে যেটা দেখছি সেটা ভাই ওর থেকে হাজার হাজার গুণ বেশি, ঠিক আছে? এখানে আসলে তুমি ফিল করতে হবে, ঘরে বসলে তুমি জিনিসটাকে দেখছো, তুমি বুঝতে পারছো না ভালো, তোমার চোখে ভালো লাগছে জিনিসটা, বাট তুমি যদি সত্যি ফিল করতে যাও, তুমি নেচারকে ফিল করতে যাও, তুমি পাহাড়কে ফিল করতে হবে, তোমাকে একবার হলেও পাহাড়ে আসতে হবে, যেটা ঘরে বসে পসিবল না। নিচে দেখো ছোটো একটা, এগুলোকে শহর বলবো না গ্রাম বলবো আমি জানি না, বাট নিচে ছোটো একটা টাউন। এখানে একটা ভিউ পয়েন্ট, নিচে একটা লোকালিটি, এখানে এটা হচ্ছে জাগাং। মানে নামগুলো প্রচুর টাফ। 500 মিটারে পেট্রোল পাম্প আছে, গাড়িতে আমাদের মোটামুটি তেল আছে, যা তেল আছে এখন দেখা যাচ্ছে 200 কিলোমিটার যাবে গাড়ি। আজকের মোটামুটি দেখছি যে মাইলেজটা একটু ঠিকঠাক দিচ্ছে। তো এখন গাড়ি অ্যাভারেজে চলছে 50-45 এরকম অ্যাভারেজে চলছে, তো অ্যাভারেজ 50 মানে গাড়ি ইকোনমিতেই চলছে, ওই জন্য মাইলেজটাও ঠিকঠাক দিচ্ছে। এবার হাইওয়েতে গেলে অনেক কম দিয়েছে। তো সামনে তো পুরো পাহাড় দেখতে পাচ্ছি, এখনও যে রাস্তাটা অবধি আসলাম মোটামুটি লাস্ট 15-20 মিনিট ধরে, তো পুরো স্ট্রেট রাস্তা, কোনো হাইট ফাইট নেই, একদম সোজা যাচ্ছে হাইওয়ের মতন। তো এই রাস্তাটায় ওই জন্য প্রচুর তাড়াতাড়ি আমাদের টাইমটা কভার হচ্ছে। আবার যখন আপহিল ডাউনহিল থাকবে তখন আবার একটু টাইম লাগবে। এখান থেকে দেখো, বললাম তোমাদের এইগুলো হচ্ছে ওদের ট্র্যাডিশনাল গেট, মানে যে কোনো জায়গায় এন্ট্রি পয়েন্টে এরকম তোমরা গেট দেখতে পেয়ে যাবে। এখানে সামনে একটা নদী, ছোট নদী, যে নদীটা আমাদের সাথে সাথে আসছিল, সেটাই আমরা পার করবো এবার। তো লেখা আছে রূপার 10 কিলোমিটার। বাপরে, সামনে এখানটা দেখে মনে হচ্ছে যে কোনো রাস্তাই নেই, ঠিক আছে? পাথরগুলো রিসেন্ট হয়তো কেটে রাস্তাটা বানানো, কারণ দেখে বোঝা যাচ্ছে পাথরগুলো। তো এই দিক থেকেই ঘুরলাম, কারণ এই দিক থেকে টুরিস্ট গাড়িগুলো আসছে। ম্যাপ দেখছি না আপাতত। আর এখানে বাড়িঘর তো ভাই মারাত্মক সুন্দর, মানে প্রচুর ভ্যারাইটিস আছে বাড়িগুলোর মধ্যে। আমাদের মানে যেমন এক বাড়ি 4 চৌকো বাড়ি, ওই রকম না। তো আবার পাহাড়ের দিকে উঠছি এতক্ষণ নেমে। এই দিকটা বৃষ্টি হয়েছে ভালো মতো, এই রাস্তাঘাট পুরো ভিজে, কিন্তু আর না হোক, হয়ে গেছে, ঠিক আছে, আর না হোক, আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাই তাহলেই ব্যাস। তো ওই যে সামনে একটা পেট্রোল পাম্প, আর তেল ভরানোর দরকার নেই, একেবারে ভাবছি দিরাং অবধি চলে যাবে, তো দিরাঙে গিয়েই তারপর তেলটাও একেবারে ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো ওখান থেকে। তারপর তো বুমলা পাস যা আছে কালকের হবেই। সামনে দেখো পাহাড় থাকে, দেখো এটাকে মেবি এটা পুরোই ল্যান্ডস্লাইড হয়ে নিচে চলে এসেছিলো, ঠিক আছে, কারণ এখানে গাছপালা খুব একটা নেই, আর নয়তো পাহাড়টা কেটেছে, এখন ওই জাল দিয়ে বাঁধানো হচ্ছে। তো ভিউটা জাস্ট মারাত্মক লাগছে, কিন্তু তার সাথে রাস্তাগুলো খুবই মারাত্মক। এটা ল্যান্ডস্লাইড হয়ে পুরো এইদিকে চলে এসেছে, কারণ এইদিকে পড়ে আছে। যদি এটা ভাঙা হতো তো এইদিকে এতটা থাকতো না। এই দেখো পাহাড়টা ওইখানে ছিল, তো পাহাড়টা আমি ভেঙেছে এখান থেকে। আর এই দেখো এখন ওই লোহার জাল দিয়ে বাঁধিয়ে দিচ্ছে, যাতে পাথর নিচে ভেঙে না পড়ে। বাট তাও রাস্তা রিস্কি, এই জন্যই হয়তো পাহাড়ে বলে যে রাতে ড্রাইভ করাটা মানে সেফ না, কারণ কোথায় পাথর পড়ে আছে বা কী পড়ে আছে রাস্তাঘাটে আমরা নিজেরাই দেখলাম যে কতগুলো পুরো রাস্তার মিডিলে পাথর পড়ে আছে। তুমি মিনিমাম যদি 40 স্পিডেই অ্যাভারেজে আসো না, ওই পাথরে যদি একবার লাগে গাড়ি, তো গাড়ি তো মানে ছিটকে পড়ে যাবেই। তুমি পাহাড় থেকে পুরো নেমে এসছো ওইখানে, তো এটা মেবি জল নামে ওখান থেকে বর্ষাকালে। তো এই দিকের তো পাহাড়গুলো, ওইখানে দেখো সামনে ওইখানটা তো ল্যান্ডস্লাইড হয়েছিল। ল্যান্ডস্লাইড হলে সেই জায়গাগুলো তোমরা মানে দেখলেই বোঝা যায়, কারণ ওইখানে কোনো গাছপালা আর কিছু থাকে না। এইগুলো দেখো পাহাড়গুলো সেই ঝুলছে ওপর থেকে। এই দেখো এখান থেকে সব এখন ওই জন্য জাল দিয়ে এরকম নেট দিয়ে বাঁধিয়ে দিচ্ছে, যাতে ছোটোখাটো পাথর যদি পড়ে তো নেটের ভেতরেই থেকে যাবে, আর নয়তো এরকম রাস্তাঘাটে পড়লে ভাই মারাত্মক রিস্ক এই জিনিসগুলো। তো বর্ষাকালে এদিকের পাহাড়গুলো সত্যি একটু অন্যরকম ওই দিকের থেকে, মানে গাছপালা কম, বাট লুক মানে দেখতে খুবই আলাদা রকম এখানকার। আর এইদিকে তো আমার তো এই দিকটা থেকে বেশি চাপ লাগছে। তো এই দেখো এই জায়গাটার কথাই বলছিলাম, এটা ল্যান্ডস্লাইড হয়েছে, কারণ নিচে দেখো পুরো মাটির লেয়ার পড়ে আছে, নিচে ওই যে নদী, তো নদীর মধ্যে পুরো সব কিছু চলে গেছে। এই দেখো এই পুরোটাই হচ্ছে মেবি আর্মিদের প্রোটেক্টেড এরিয়া, ওখানে আর্মিদের হেলিপ্যাড আছে, এইখানেও আর্মিদের কিছু একটা আছে। তো আমরা এখন যাচ্ছি।
আর এখান থেকে 60 কিলোমিটার বাকি, পুরো অ্যাকিউরেট 60 কিলোমিটার এক্ষুনি দেখলাম। নেশনস ফার্স্ট, এখানে আর্মিদের পুরোটাই মেবি ওই উপরে যেগুলো আর্মিদের থাকার জায়গা হতে পারে। আর নিচে যে রোডটা দেখালাম তোমাদের, ওটা পুরো আর্মি অ্যাক্সেসেবল রোড, মানে মেবি হয়তো আমরা ওই রোডে যেতে পারবো না, আমরা তো অন্য রোড থেকে বেরিয়ে যাচ্ছে। এই যে এইখান থেকে যেটা রূপা, যে এই জায়গাটার নামই হচ্ছে রূপা। তো উপরে দেখো ছোট একটা মিনি ট্যাঙ্ক রাখা, আর এই দিকে হয়তো পুরোটাই আর্মিদের ওই বেস ক্যাম্পের দিকে চলে যাচ্ছে এটা। তো আমরা তো ওইদিকে যাবো না, আমরা যাচ্ছি হচ্ছে এইদিকে, এটা ছেড়ে আমরা যাচ্ছি এবার দিরাংয়ের দিকে। জায়গাটা ছোট্টর মধ্যে খুব সুন্দর একটা জায়গা এটা। এখানটায় আমরা একটু ব্রেক নিতে দাঁড়িয়েছিলাম, আর ওই দেখো দূরে ওই দিকে পুরো নীল ক্লিয়ার আকাশ দেখা যাচ্ছে, বাট এইদিকে তো পাহাড়ের ওপরের দিকে পুরো মেঘ। তো নিচে এখানে পুরো আর্মি ক্যাম্প, এটা দেখছো খুব সুন্দর একটা বেশ জায়গা আর্মি ক্যাম্পটা বানানো। এখানে জয় হিন্দ লেখা আছে, আর নিচ থেকে পুরো এখানে নদী বয়ে চলেছে, আর ওইখানটায় পুরো আর্মি বেস ক্যাম্প, ওটা পুরো ওদের খেলার জায়গা বা প্র্যাকটিসের জায়গা পুরোটা বানানো। এটা মেবি পুরো আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে যাওয়া যাবে না। এখানে একটা খুব সুন্দর একটা ব্রিজ আছে, জায়গাটা ভাই মারাত্মক সুন্দর যাই বলো। দিরাংয়ের মানে দিরাং যাওয়ার রাস্তায় তো এখনও আছি, ঠিক আছে। আর একবার একটু আমি বাইকের ব্রেক শুগুলো ক্লিন করিয়ে নিচ্ছি, কারণ এত দূর চলেছে তো একভাবে। তো ওইগুলো হলো আমরা দেখো এখানটায় দিয়ে দিচ্ছি একটা লোকাল দোকানে, বাইকের ব্রেক শুগুলো ক্লিন হচ্ছে, আর একবার হাওয়াটা পুরো চেক করে নেবো যে টায়ারে কোথাও পাংচার বা কিছু আছে কি না। বাকি এবার এখানটায় দেখি যে খাওয়া দাওয়ার জন্য কিছু পাওয়া যায় কি না, কারণ এমনি খাবার প্রচুর কস্টলি, এখানে চাউমিন 170 টাকা বলছে, বুঝতে পারছো তোমরা। তো ভাবছি টুকটাক কিছু শুকনো খাবার খেয়ে নিয়ে তারপর একদম দেন দিরাঙে পৌঁছাই। দিরাঙে পৌঁছে তারপর হেভি কিছু খাবার, নয়তো দিরাঙে পৌঁছে তার যে রান্না করার প্ল্যান আছেই, তো সেটাই করবো তাহলে। রাস্তার অবস্থা তো তোমরা দেখছোই, ঠিক আছে। রাস্তা বলবো না যে খুব খারাপ, বাট কিছু কিছু জায়গায় খারাপ আছে, ওভারঅল ঠিকঠাক আছে, যাচ্ছে গাড়ি মোটামুটি। তো এই গাড়ি কাজটা টুকটাক একটু করিয়ে নিয়ে একটু কিছু নিজেদের পেটে কিছু দিয়ে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। তো এসছি আমরা বোমডিলা, ওপরে যে সিটিটা দেখতে পাচ্ছ মেবি ওটাই বোমডিলা হবে, কারণ এখান থেকে 9 কিলোমিটার দেখাচ্ছে বোমডিলা। তো ওখানে গিয়ে একটু রেস্ট নেবো বা দাঁড়াবো, আর নয়তো বেরিয়ে যাব। আর ওখান থেকে আরও দিরাং মোটামুটি 45 কিলোমিটার মতন। চলো, আর এখানে যাওয়ার রাস্তা ভাই খাড়াই হচ্ছে আস্তে আস্তে, তো চলো সেফলি আগে যাই। ভালো মতো ভাই রাইড হচ্ছে, ঠিক আছে। রাস্তার অবস্থা খারাপ ভালো মিশে ভালোই আছে, বাট বাইকে আমাদের এবারে মনে হচ্ছে একটু লাগেজটা বেশি হয়েছে, তো বাইকের টানতে কষ্ট হচ্ছে খুব। বাট তাও ঠিক আছে, আস্তে ধীরে আমরা চালিয়ে সেফলি মোটামুটি দিরাংয়ের কাছাকাছি পৌঁছে গেছি। এখান থেকে দিরাং আর ওই 26-27 কিলোমিটার এরকম, মানে ধরো আর আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগবে, 40 মিনিটই লাগবে আমার গাড়িতে। তো এখানে একটা রেস্টুরেন্টে মানে একটু পেট পুজো করার জন্য বসেছি, খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি আমাদের। আর এখানে আমরা রাইস নিয়েছি, মানে শুধুই রাইস, এটা এগ রাইস। এখানে স্যালাডটা রাইসের সঙ্গেই আছে, প্লাস পাঁপড়, ঠিক আছে। এই হচ্ছে খাবার। দিরাংয়ে খাবার দাবারের দাম, মানে দিরাং বলো বা অরুণাচলের পুরোতে খাবার দাবারের দাম একটু কস্টলি এখানে। মানে আমাদের এই যে ফ্রাইড রাইস দেখছো, এটা দুটো জায়গায় ভাগ করা আছে, একটা বলবো না, এই একটা প্লেট আর এই একটা প্লেট, তো দুটো জায়গায় ভাগ করে দেওয়া হয়েছে। তো এটা 250 নিচ্ছে, ঠিক আছে। মানে এখানের হিসাবে হয়তো দামটা ঠিকঠাক আছে, বাট আমাদের ওইখানের তুলনায় এখানে দামটা অনেকটাই হাই প্রায়। চলো খেয়ে নিয়ে লাস্ট আমাদের 25-26 কিলোমিটার যেটুকুই বাকি আছে কভার করে দিরাঙে পৌঁছাই, তারপর একটা হোটেল চেক ইন করে তারপর দেখা যাক কী প্ল্যান করা যায়। বৃষ্টিতে ভাই মারাত্মক অবস্থা খারাপ, ঠিক আছে। লাস্ট আর মোটামুটি 2-3 কিলোমিটার বাকি ছিল, তো এরকম ওয়েদার হুট করে ভাই প্রচণ্ড খারাপ হয়ে গেছে, পুরো বৃষ্টিটা একদম ভিজে গেছে, লাগে পেট সব কিছু। পেছনেরটা তো মাথা আছে, সামনের একটা কোনো কভার করা ছিল না, ব্যাস এটা তো পুরো ভিজে গেছেই। আর আমরাও তো পুরো খালি রেনকোটটা পরে আছি, নিচে রেনকোটের প্যান্টটা তখন পরিনি, খালি ঠান্ডা লাগছিলো বলে। তো দেখি এবার হোমস্টে খোঁজা হচ্ছে, এখানে হোমস্টে বা হোটেল যাই পাবো একটু কমের মধ্যে পেলে আমরা নিয়ে নেবো এখানে, তার বেশি এগোচ্ছি না। দিরাং পৌঁছে গেছে, এখান থেকে 2 কিলোমিটার দিরাং, বাট বৃষ্টি ভালো জোরে পড়ছে, প্রায় অলরেডি ভিজে গেছি। তো কাল যদি ভিজে যাই তো শরীর ভাই বেশ খারাপ হয়ে যাবে। কালকের অলরেডি আবার রাইডে বেরোনোর আছে ওইখানে, তো হুট করে ওয়েদারটা খারাপ হয়ে গেলো সন্ধ্যের দিকে। আর আমি এটা দেখেছিলাম যে পাহাড়ে মানে যত সন্ধ্যে হবে তত বেশি ওয়েদার খারাপ হবে, তো সেই এক্সপিরিয়েন্সটাও হয়ে গেল এবারে। তো ভাই ঠান্ডা তো লাগছেই ভালোই, বুঝতে পারছি হাতগুলোতে বেশি করে ফিল করা যাচ্ছে। এবার দেখি হোমস্টে আমি দেখতে পাঠিয়েছি, যদি পছন্দ হয়ে যায় তাহলে নিয়ে নেবো ভাই। আগে ঢুকি আবার হোমস্টে, তো তারপর যা কথা বলার পরে হবে। হোটেলে তো চেক ইন করে নিয়েছি, ঠিক আছে। এবার জিনিসপত্র সব গোছগাছ এদিক ওদিক মানে রেখে ফ্রেশ হয়ে ভাবছি একটু বাইরে বেরোবো। বৃষ্টি পড়ছে এক নাগাড়েই, বৃষ্টির কোনো শেষ নেই, ঠিক আছে। বললো যে প্রত্যেকদিন প্রায় বিকেল হলে এখানে বৃষ্টি নামে, তোমাদের যেটা বললাম যে পাহাড়ে মোটামুটি বিকেল হওয়া মানেই বৃষ্টির এটা চলে আসে, তো তাই হচ্ছে। একবার তোমাদের দেখাচ্ছি চলো বাইরেটা কেমন। এইখানটায় করিডোরটা আছে, আর এখানে সামনে একটা ব্যালকনি আছে, ঠিক আছে। তো
এই হচ্ছে এখন বাইরের সিচুয়েশন, বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর ওই দেখো দূরে যে একটা পাহাড়ের ছোট্ট লাইট দেখতে পাচ্ছ, এই ছোট্ট লাইটটাই দেখবে, হ্যাঁ এটা হচ্ছে লেখা যাচ্ছে যে আই লাভ দিরাং, যেটা বৃষ্টির জন্য এখন দেখা যাচ্ছে না। তো হোটেল তো এই তো হোটেল মানে ভালোই পেয়েছি, 1000 টাকা নিয়েছে হোটেল, 1000 টাকাই বললো, আর কমাইনি। তো আমি আর বৃষ্টির মধ্যে বেশি খোঁজাখুঁজি করলাম না, এটাই নিয়ে নিয়েছি। আর এবার হোটেলের ভিউটা আমি সামনে থেকে তোমাদের সকালে দেখিয়ে দেবো, কারণ এখন রাত হয়ে গেছে, তার মধ্যে বৃষ্টিও হচ্ছে। তো নিচে আমি খালি জাস্ট একটু বাজারে যাব, কিছু কেনাকাটা করার আছে, ব্যাস একটু ছাতা দেখি হোটেল যে ওনার আছে ওনার কাছ থেকে যদি পেয়ে যাই। বাকি আজকের রান্নাবান্না করবো, দেখাবো কি রান্নাবান্না করছি আমি হোটেলে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত একটু ফ্রেশ হয়নি, সব যে মানে রেনকোটটা আর লাইটিং জাস্ট খুলে রাখলাম, খালি পুরো ভিজে আছি। তো নিজে ফ্রেশ হয়নি, তারপরে বাকি তোমাদের সাথে শেয়ার করছি, চলো। এই হচ্ছে রুম, তো এই রুমটাই পেয়েছি। হোটেল বাইরে থেকে পরে দেখাবো, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো রুম ভালোই, বেশ ছোটোর মধ্যে খুব গোছানো রুম, বাথরুমও খুব পরিষ্কার এখানে। আর ডবল বেড দেওয়া আছে, কম্বল দেওয়া আছে, ভেতরে গিজারের অপশানও আছে এখানে। তো এই হচ্ছে হোটেল আমাদের। হোটেলের এই যে করিডোর পুরো এটা, ঠিক আছে। তো চলো মার্কেটে এবারে একটু ঘুরতে পেরেছি। বৃষ্টি ভাই মারাত্মক বৃষ্টি হচ্ছে এখানে, রাস্তায় ওয়াটার ক্রসিং হয়ে গেছে আমাদের। তো ওই ওয়াটার ক্রস করে এখন একটু লোকাল মার্কেটে ঘুরতে বেরিয়েছি। ঘুরতে মানে একটু চাল ডাল কিনতে বেরিয়েছি, আমরা রান্নাবান্না করবো, তাই কথা একটু চাল ডাল আর কী খাবার বানানো যায় বাপরে। তো সেগুলোই দেখতে বেরিয়েছি, দেখে নিই, তারপর দেখাচ্ছি কী রান্না করছি আজকে। বাকি এবার বাজারহাট করে নিই, তারপরে কালকের কি প্ল্যান আমি রুমে যাই, তারপর শেয়ার করছি। অলরেডি এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, রুম ওনারের কাছ থেকে এড়াই বললাম ছাতা জোগাড় করে নিয়ে এসেছি। আমরাও ছাতা আনবো ভেবেছিলাম, বাট ছাতা আনা হয়নি। এবার ওখানে গিয়ে যদি স্নোফল হয় তো সেখানেও ছাতার দরকার পড়ে। বাকি দেখা যাক কী হয়, অনেক কিছুই ভুলে গেছি। তো চলো আগে বাজারহাটটা করে নিই তাড়াতাড়ি, বৃষ্টির মধ্যে এত ঘুরতে ভালো লাগছে না। যে মানে যখনই লং ট্রিপ করি ভাই, বৃষ্টি একদিন হলেও আমি বৃষ্টি পাই। মহারাষ্ট্র বলো, এদিকে মেঘালয়দের তো বৃষ্টিতেই ঘুরেছি পুরো, আর এইবারেও তার এক্সেপশন হলো না। গরম পেয়েছি, বর্ষা পেয়েছি, এবার খালি স্নোফলটা হয়ে গেলে শীতটাও কমপ্লিট হয়ে যাবে। এখানে সব কটা ঋতু দেখে নেবো এক জায়গায়। চলো। তো এই যে আমাদের খাওয়া দাওয়া জোগাড় হচ্ছে, এটা খিচুড়ি হচ্ছে এখানে আজকে, ঠিক আছে। চাল আর ডাল সব কিনে খিচুড়ি বসানো হয়েছে। তো এটা খুব একটা কাজের জিনিস বলতে হবে। এবার এরকম কি রান্নাবান্না হচ্ছে সেটা পরে ভিডিওতে শেয়ার করবো। আপাতত তো এই হচ্ছে, এটা রান্নাবান্না হয়ে গেলে এবার খেয়ে নিয়ে রেস্ট নেবো, কারণ কালকের মোটামুটি যা দেখছি 6টা করে আমরা এখান থেকে যদি বেরিয়ে যাই তাহলে মানে তাওয়াং তাড়াতাড়ি ঢুকে যেতে পারবো, কারণ সিলেবাসে অনেকটা টাইম লাগবে, আর হাইট অনেকটা বেশি, গাড়ি প্রচুর স্লো উঠবে, তার মধ্যে বৃষ্টি যদি লাগে তো আবার ওটাও প্রবলেম। তো চলো আজকের আর ভিডিওতে তেমন কিছু নেই, জাস্ট এখানেই এন্ড করছি ভিডিওটা। বাকি যা আপডেট কালকের, তো কালকের তোমরা পেয়ে যাবে। তো এই যে আমাদের খিচুড়ি রেডি আজকের। তো এরকম হয়েছে ভাই, খুব ইউজফুল জিনিস ওটা। আমরা এখানে রান্না করে খাচ্ছি, কারণ খাবার দাবারের দাম এখানে অনেকটাই হাই, তোমাদের বলেছি। তো এবার খিচুড়ি খেয়ে দেখি কেমন হয়েছে। বাকি আজকের তো ভিডিও শেষ করে দিচ্ছি এখানেই, তোমাদের যা বলা সব কালকের বলবো এবার, চলো।